আজকে আমরা অ্যাকচুয়ালি সিনক্রোনাস জেনারেটর নিয়ে আলোচনা করব যে সিনক্রোনাস জেনারেটর কিভাবে কাজ করে। প্রথমে আমরা দেখব তার ইন্ট্রোডাকশন, তারপরে এর ইন্টারনাল কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপল, এবং ফাইনালি ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং ফাইনালি কিছু পারফরমেন্স প্যারামিটার সাচ এজ ভোল্টেজ রেগুলেশন, টর্ক, পাওয়ার, এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে তার কিছু স্পেশাল ইউজ, প্যারালাল অপারেশন, লোড শেয়ারিং, এক্সেট্রা। তো আমরা যে বইটাকে রেফারেন্স বুক হিসেবে ডিক্লেয়ার করেছি, ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস বাই চ্যাপম্যান, সেই বইয়ের আমরা চ্যাপ্টার 4-এ রেফার করছি এর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন অ্যাবাউট সিনক্রোনাস জেনারেটর। তো সিনক্রোনাস জেনারেটর হচ্ছে একটা সিনক্রোনাস মেশিন যেটি মেকানিক্যাল পাওয়ারকে এসি ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে। অর্থাৎ সিনক্রোনাস জেনারেটরের ইনপুটে আমরা মেকানিক্যাল পাওয়ার দিয়ে থাকি এবং আউটপুটে সে আমাকে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট দেয়। তো এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা আবার এসি ফর্মের হয়, অল্টারনেটিং কারেন্ট, নট ডিসি। আচ্ছা, তো এখানে পাওয়ারটা যে পদ্ধতিতে মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হয়, এর মাঝখানে যে বিষয়টা অ্যাকচুয়ালি, যে ফর্মুলাগুলা ফলো করে মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হয়, এর মধ্যে সবচেয়ে বড় যে ফর্মুলাটা কাজ করে সেটা হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এখানে অনেকগুলো স্টেজ আছে, আমরা জাস্ট একটা স্টেজের কথা বললাম। যখন আমরা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দেখব, যে পাওয়ারটা কিভাবে ইনপুট থেকে আউটপুটে যায়, বিভিন্ন স্টেজে কি কি লস হয়, তো তখন আমরা এটা সম্বন্ধে আরো ক্লিয়ার আইডিয়া পাবো। তো এটাকে প্র্যাকটিক্যালি আমরা আমাদের ইউজে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে, ইন্ডাস্ট্রিতে, হাউস হোল্ড অ্যাপ্লিকেশনে এটাকে আমরা অল্টারনেটর হিসেবে বলে থাকি, অথবা খুবই কমনলি ইউজ যে টার্ম এই মেশিনে সেটা হচ্ছে এসি জেনারেটর বলতে আমরা যেটা বুঝি, অ্যাকচুয়ালি সিনক্রোনাস জেনারেটর। আমরা আরো যে রোটেটিং মেশিনগুলো অলরেডি দেখেছি আমাদের প্রিভিয়াস লেকচারে, ইন্ডাকশন মোটর, এর সাথে এই মেশিনের কিছু মিল আছে। যেমন ইন্ডাকশন মোটরে আমাদের দুইটা মেইন পার্ট ছিল, একটা ছিল স্টেটর আর একটা ছিল রোটর। ঠিক একইভাবে যেহেতু এটা একটা রোটেটিং মেশিন, এখানেও একটা স্টেটর থাকে এবং একটা রোটর থাকে। স্টেটর কি আমরা অলরেডি সবাই জানি, যে মেশিনের যে পার্টস গুলো স্ট্যাটিক থাকে, মুভমেন্ট করে না, সেগুলোকে স্টেটর বলা হয়। আর রোটর কোন পার্ট? মেশিনের যেই পার্ট গুলো ঘুরতে থাকে, সেটাকে আমরা রোটর বলি। তো এখন এর কিছু পার্থক্য আছে। নামটা শুধু সেম সেম, স্টেটর আর রোটর, কিন্তু ইন্ডাকশন মোটর স্টেটরের যা কাজ, এখানে তার থেকে কিছুটা ভিন্নতা আছে। তো এতটুকু আমরা অলরেডি বললাম। এটা হচ্ছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে তার ডেফিনেশন। কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে স্টেটর কি সেটা যদি আমরা দেখতে চাই, স্টেটরে অ্যাকচুয়ালি আর্মেচার ওয়াইন্ডিং থাকে, যেখানে ভোল্টেজ জেনারেট হয়, এবং আউটপুটটা আমরা স্টেটর থেকে নিয়ে থাকি সিনক্রোনাস জেনারেটরে। অর্থাৎ সিনক্রোনাস জেনারেটরে দুইটা ওয়াইন্ডিং থাকে, অর্থাৎ স্টেটরেও কিছু কয়েল ওয়াউন্ড করা থাকে এবং রোটরেও কিছু ওয়াইন্ডিং থাকে। তো স্টেটর ওয়াইন্ডিং থেকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটটা নিই, অর্থাৎ এই যে এসি ইলেকট্রিক্যাল পাওয়ার ফাইনালি আমরা যেখান থেকে রিসিভ করি সেটা স্টেটর থেকে করি, রোটর থেকে করি না। ঠিক আছে? আচ্ছা, এবং রোটর কি? রোটরের এই ডেফিনেশন আমরা অলরেডি জানি, তার ফিজিক্যাল ডেফিনেশন, যে যেটা ঘুরে সেটাই রোটর। কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ বা ইলেকট্রোম্যাগনেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে রোটর হচ্ছে সেটা যা মেশিনে মেইন ফিল্ড ফ্লাক্স তৈরি করে। আমরা কিছুক্ষণ পরে এগুলো ফিগার সহ যখন এক্সপ্লেন করব, তখন আমাদের বুঝতে আরো ইজি হবে। আপাতত আমরা জাস্ট একটু ডেফিনেশন গুলো দেখছি।
তো স্টেটরের কনস্ট্রাকশন নিয়ে যদি আমরা আলোচনা করি, স্টেটরকে কিভাবে মেকানিক্যালি ডিজাইন করা হয়, এখানে কি কি থাকে। স্টেটরে অনেকগুলো জিনিস থাকে, তার মধ্যে একটা হচ্ছে স্টেটর ফ্রেম, অর্থাৎ বাইরে স্টেটরের যে স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় ফ্রেম। যে কোনো জিনিসের তো একটা ফ্রেম থাকে। তো এটাও মোটামুটি সিলিন্ড্রিক্যাল শেপের হয়, কিছু ভিন্নতাও থাকতে পারে, মোস্ট অফ দ্য কেস সিলিন্ড্রিক্যাল শেপের হয়। এবং স্টেটরে একটা কোর থাকে, এবং স্টেটরে কিছু কয়েলকে ওয়াউন্ড করা হয়, অর্থাৎ কিছু আর্মেচার ওয়াইন্ডিং থাকে। এবং যেহেতু এটা ইলেকট্রিক্যাল মেশিন, যেহেতু কোর দিচ্ছ, কয়েল দিচ্ছ, এখানে অবশ্যই হিট হবে। সেই হিটটাকে কুল করার জন্য একটা কুলিং অ্যারেঞ্জমেন্ট এখানে থাকতে পারে। যেমন এটা কিছু ফ্যানের মাধ্যমে কুল করা হতে পারে, বা কিছু ফিঞ্চ দেওয়া হতে পারে। যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখলাম রেডিয়েটর টিউব থাকে, এখানে রেডিয়েটর টিউব না দিয়ে স্টেটরের বডিকে কিছুটা মেটালিক ওয়েতে যদি আমরা এক্সপান্ড করি, কিছু ফ্রিঞ্জ এখানে তৈরি করে দিই, তাহলেও একটা কুলিং অ্যারেঞ্জমেন্ট এখানে তৈরি করা থাকতে পারে। স্টেটর ফ্রেমটা মোস্ট অফ দ্য কেসে কাস্ট আয়রনের তৈরি করা হয়, অর্থাৎ ঢালাই লোহা যেটাকে বলে। এবং স্মল সাইজের যে মেশিন এবং লার্জ সাইজের মেশিন, এগুলোর ক্ষেত্রে ফ্রেমটা কি ম্যাটেরিয়ালের হবে এটা ভ্যারি করতে পারে। যে কাস্ট আয়রন এটাই ফিক্স না আর কি। আচ্ছা, অর্থাৎ স্মল সাইজের মেশিনের জন্য কাস্ট আয়রন, আর লার্জ সাইজের মেশিনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওয়েল্ডেড স্টিল দেখা যায়। তার মানে এই না যেটা ফিক্সড, এটা কিন্তু মেশিন টু মেশিন ভেরি করতে পারে, তবে মোস্ট অফ দ্য কেস এই দুইটা ইউজ হয় আর কি প্র্যাকটিক্যালি। এবং স্টেটরে যেহেতু আমরা কোর দিচ্ছি কেন, যাতে আমার ফ্লাক্সটা ভালোভাবে বিল্ড আপ হয় এবং লো রিল্যাক্টেন্স পাথ তৈরি হয়। তাহলে এখানে অবশ্যই কোর লস হবে, অর্থাৎ এডি কারেন্ট লস, হিস্টেরেসিস লস, এই লস গুলার একটা এখানে ইম্প্যাক্ট থাকবে। এই জন্য স্টেটর কোরকে আমরা এই লস গুলা যাতে কম হয় এটা করার জন্য তাদেরকে আমরা কি করি, ল্যামিনেট করে দিয়ে থাকি। কেন ল্যামিনেশন করলে আমাদের এডি কারেন্ট লসটা কমে যায়। তারপরে আমরা হাইলি পারমিয়েবল সিলিকন স্টিল তৈরি করি, দিয়ে এই কোটটা তৈরি করি, তাহলে আমাদের হিস্টেরেসিস লসটা কমে যায়। তো এই লস ডিগ্রেডেশনের জন্য আমাদের কিছু ওয়ে এখানে ফলো করা হয়, অ্যাজ ইউজুয়াল ট্রান্সফরমারে যেভাবে করা হতো এবং ইন্ডাকশন মোটরও যেভাবে করা হতো। স্টেটরের কনস্ট্রাকশন যদি আমরা দেখি, স্টেটরের কনস্ট্রাকশনটা এটা দেখতে অনেকটা ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশনের মতো। ইন্ডাকশন মোটর স্টেটর যেরকম ছিল সেরকমই। এখানে ল্যামিনেটেড সিলিকন স্টিল দেওয়া আছে অনেকগুলা, এটা আমরা ক্রস সেকশনাল ভিউ দেখতেছি। অনেকগুলা লেমিনেশন মিলে মিলে এই পুরো ফরমেশনটা তৈরি হলো। এবং এইটা বাইরে যে বডি এটাকে আবদ্ধ করে রাখে, ফ্রেমটা, সেটাই হচ্ছে আমাদের স্টেটরের ফ্রেম। ফ্রেমটা এখানে দেখা যাচ্ছে না আর কি, আমরা শুধু স্টেটরটা দেখতে পাচ্ছি, অর্থাৎ তার জাস্ট কোরের অংশটা। তো কোরের মধ্যে এই যে আমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো ছোট ছোট স্লট, এগুলাকে স্লটই বলা হয়। এখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়াইন্ডিংটা এখানে প্লেস করে থাকি কোরের মধ্যে। আর এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাতে আমরা সামান্য একটু গ্যাপ দিয়ে এখানে রোটরটাকে প্লেস করি। আচ্ছা, তো এখানে স্টেটরের কনস্ট্রাকশনের কিছু পয়েন্ট বলা হচ্ছে। আমরা যদি পয়েন্টগুলো দেখি, দ্য স্লটস আর কাট অন দ্য ইনার পেরিফেরি অফ দ্য স্টেটর কোর, অর্থাৎ স্লট গুলা কিন্তু স্টেটরের কোরের ভিতরের দিকে কাটা, বাহিরের দিকে না। ঠিক আছে, এটা তো আমরা ফিগার থেকেই দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যে ওয়াইন্ডিংটা করি সেটা থ্রি ফেজ ওয়াইন্ডিং হয়, অর্থাৎ সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং কিন্তু এখানে করা হয় না, থ্রি ফেজ ওয়াইন্ডিং আমরা দিয়ে থাকি। অর্থাৎ স্টার বা ডেল্টা কানেক্ট করার আহ, একটা সুযোগ আমাদের কাছে থাকে। এবং আর্মেচার ওয়াইন্ডিং অফ দ্য অল্টারনেটর ইজ স্টার কানেক্টেড। অনেক মেশিনের ক্ষেত্রে এই স্টার কানেকশনটা মেশিনের ভিতরেই করা হয়। অনেক ক্ষেত্রে
এই টার্মিনাল গুলাকে ওয়াইন্ডিং এর যেহেতু তিনটা কয়েল দিব আমরা, মেইনলি তিনটা কয়েলের 6টা টার্মিনাল থাকবে, 6টা টার্মিনাল যদি আমরা জাংশন বক্স পর্যন্ত নিয়ে যাই, ওখানে আমরা আবার শর্ট করে স্টার কানেকশন করতে পারবো। আমরা ল্যাবে যেভাবে করে থাকি আর কি। ল্যাবে আমাদের কাছে 6টা টার্মিনালই আছে, আমরা চাইলে বাহির থেকে এটাকে স্টার ডেল্টা করতে পারি। আর ছোট যদি জেনারেটর হয় ওই ক্ষেত্রে ভিতরেও স্টার করে দিয়ে রাখতে পারে। এবং এখানে দেখো, তিনটা কয়েলের তো 6টা মাথা থাকবে, কিন্তু স্লট তো আর 6টা না, বা স্লট তিনটাও না, অনেকগুলা স্লট। তার মানে একটা কয়েল অনেকগুলা স্লটে ডিস্ট্রিবিউটেড থাকবে। তো ট্রান্সফরমারে যে ওয়াইন্ডিং করা হয়, একটা কোরের মধ্যে আমরা ওয়াইন্ডিং করি, আবার যদি কোর টাইপ হয় ওই কোরের উপরেই আবার সেকেন্ডারি ওয়াইন্ডিংটা দিয়ে থাকি। আর যদি যদি শেল টাইপ হয় তাহলে একই করে আমরা দুইটা করি, আর যদি কোর টাইপ ট্রান্সফরমার হয় আমরা একটা আর্মে প্রাইমারি ওয়াইন্ডিং দিয়ে থাকি আর একটা আর্মে সেকেন্ডারি ওয়াইন্ডিং দিয়ে থাকি। ওই ধরনের ওয়াইন্ডিং গুলাকে অ্যাকচুয়ালি বলা হয় কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং, অর্থাৎ ওয়াইন্ডিং পুরো এক জায়গাতে। আর এইখানে দেখো ওয়াইন্ডিংটা একটা বিস্তৃত জায়গা জুড়ে এরকম ছড়িয়ে থাকবে, এই জন্য এটা হবে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। ঠিক আছে। এই জন্য এখানে কিছু ফ্যাক্টরও আসে ক্যালকুলেশন করার ক্ষেত্রে, ট্রান্সফরমারের ক্ষেত্রে। যেমন আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নামে কোনো কিছু আমরা পড়াশোনা করি নাই, কিন্তু এখানে যেহেতু ওয়াইন্ডিংটা ডিস্ট্রিবিউটেড থাকে, একটা ফ্যাক্টর থাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি। ওয়াইন্ডিংটা ডিস্ট্রিবিউট হওয়ার কারণে আমার ওভারঅল জেনারেটেড ভোল্টেজে একটা ইম্প্যাক্ট পড়ে। তো এইটা এই ওয়াইন্ডিং ডিস্ট্রিবিউটেড থাকার কারণে পড়ে, এটা আমরা ফার্দার আর একটু স্টাডি যখন করব তখন দেখতে পাবো। আচ্ছা, যখন কিভাবে বিদ্যুৎ এখানে উৎপাদিত হবে সেটা আমরা পরে বলছি। সাপোজ এখানে ইলেকট্রিসিটি জেনারেশন সম্পন্ন হয়ে গেল, এখানে যে কয়েল আছে সেখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তখন ওই কয়েলে কি হবে, একটা এসি কারেন্ট ফর্ম করবে। তো এসি কারেন্ট কিভাবে ফর্ম করবে সেটাও আমরা দেখব, কেন এখানে ডিসি কারেন্ট ফর্ম করলো না, কেন এসি কারেন্ট ফর্ম করবে এই ওয়াইন্ডিং এর কয়েল গুলাতে, সেটাও আমরা একটু পরে দেখব। তো এটারই একটা ফিগার আমরা পাশে দেখতে পাচ্ছি, যেই ফিগারে স্টেটর গুলাতে কয়েল প্লেস করা হলো, তাই না? এই যে ছোট ছোট যে কিছু ডট দেওয়া হলো এখানে, এটা দ্বারা বোঝাচ্ছে এই স্লট গুলাতে কয়েল প্লেস করা হয়েছে। এবং রোটরে ওয়াইন্ডিং দেওয়া হলো। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, স্টেটরের ইন্টারনাল স্লট গুলোতে আমরা ওয়াইন্ডিং প্লেস করলাম, অর্থাৎ কয়েল প্লেস করে ওয়াইন্ডিং করলাম, এবং তাদের যে তিনটা টার্মিনাল এগুলো এই যে আমরা বাইরে নিয়ে আসলাম। যেহেতু বাইরে মাত্র আমরা তিনটা টার্মিনালে আনলাম, তার মানে কি ভিতরে স্টার কানেকশন করা আছে। আর যদি বাইরে 6টা টার্মিনাল আসতো তাহলে আমরা বুঝতাম মেশিনের ভিতরে স্টার করা নেই, আমাদের ল্যাবের মতো 6টাই আছে, আমরা স্টার করতে চাইলে এখানে করতে হবে। অর্থাৎ এই স্লটের ভিতরে যে ওয়াইন্ডিং, এটাই হচ্ছে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং। আচ্ছা, এরপরে মাঝখানে আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রোটর। খুবই সিম্পল ফর্ম অফ রোটর। রোটর অ্যাকচুয়ালি এতটা সিম্পল হয় না, আমরা বোঝার সুবিধার্থে এইভাবে ড্র করলাম এখানে। তো সিনক্রোনাস জেনারেটরের যে রোটর থাকে, সেই রোটরে আমরা কি করি, রোটরে একটা ওয়াইন্ডিং করা থাকে এবং রোটরে আমরা ডিসি সাপ্লাই দিয়ে থাকি। রোটরে যখন আমরা ডিসি সাপ্লাই দেই, আমরা জানি কোনো একটা কয়েলে আমরা যদি ডিসি সাপ্লাই করি তাহলে সেই কয়েলটা একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়। অর্থাৎ এই কয়েলটা যখন ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়ে যাবে, রোটরের কয়েলটা, তখন ম্যাগনেট মানে কি, তার একটা নর্থ পোল একটা সাউথ পোল তৈরি হবে। এই নর্থ পোল আর সাউথ পোল যেখানে তৈরি হলো, এই জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেলো, তাই না? সেই ফিল্ডের কিছু ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স এবং ফ্লাক্স থাকবে। এবং এই রোটরটাকে মেকানিক্যালি এমন ভাবে ডিজাইন করা হয় যেন সে এই খালি জায়গাতে ফ্রিলি ঘুরতে পারে। তো আমরা কি করি, বাহির থেকে কোনো একটা ফোর্স দিয়ে এই যে এখানে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটাকে আমরা এখানে ঘোরাতে থাকি। যদি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে পানির পটেনশিয়াল এনার্জিকে ব্যবহার করে আমরা একটা টারবাইনের মধ্যে ওয়াটার টারবাইনে থ্রো করি। টারবাইনের শ্যাফট আর এই অল্টারনেটর রোটর শ্যাফট একসাথে কাপলিং করা থাকে, যখন টারবাইন ঘুরে রোটরও ঘুরে।
আবার যদি উইন্ড পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে আমরা কি করতে পারি, এই রোটরের যে শ্যাফট আছে সেই শ্যাফটটাকে আমরা উইন্ড টারবাইনের সাথে কানেক্ট করতে পারি। তাহলে যখন বাতাস আসবে তখন বাতাসে উইন্ড টারবাইনটা ঘুরতে থাকবে এবং এই রোটরটাও তখন ঘুরতে থাকবে। অর্থাৎ বাহির থেকে কোনো ফোর্স দিয়ে এই রোটরকে আমরা ঘুরাবো। ঠিক আছে, ল্যাবে আমরা যেহেতু আমাদের এই ধরনের ফ্যাসিলিটি থাকে না, আমি ল্যাব ক্লাসে তোমাদেরকে আমরা ইন্ডাকশন মোটর অথবা ডিসি মোটর দিয়ে আমরা এই রোটরটাকে ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ঘুরালে কি হবে সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। যখন আমরা এই রোটরটাকে এখানে রোটেট করতে থাকবো বাইরের কোনো ফোর্স দিয়ে, সেই ফোর্সটা কি, বাইরের যে ফোর্স দিচ্ছ সেইটাই মেকানিক্যাল এনার্জি, যেই মেকানিক্যাল এনার্জি দিয়ে তুমি প্রাইম মুভারের মাধ্যমে রোটরকে এখানে ঘোরাচ্ছ। এখানে আরেকটা টার্ম আছে, রোটরকে যেই মেশিন দিয়ে ঘোরানো হয় সেই মেশিনকে বলা হয় প্রাইম মুভার। তুমি যদি একটা ইন্ডাকশন মোটর দিয়ে রোটরকে এখানে ঘোরাও তাহলে ইন্ডাকশন মোটরের আরেকটা তখন নাম হয়ে যাবে এই ইউজের ক্ষেত্রে প্রাইম মুভার। তুমি যদি টারবাইন দিয়ে ঘোরাও তখন টারবাইন হয়ে যাবে প্রাইম মুভার। তুমি যদি ইঞ্জিন দিয়ে ঘোরাও তখন ইঞ্জিন হয়ে যাবে প্রাইম মুভার। তুমি যদি বেল্ট দিয়ে ঘোরাও এবং বেল্ট অন্য কিছুর মাধ্যমে ঘুরতেছে, আমি জানি না সেটা কি, তখন সেটা হয়ে যাবে প্রাইম মুভার। আচ্ছা, তাহলে প্রাইম মুভারের মাধ্যমে আমরা কি করি, রোটরে মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করি এবং সে এই খালি জায়গাতে রোটেট করতে থাকে। তো এখানে যদি রোটর রোটেট করে, অ্যাকচুয়ালি রোটর তো রোটেট করছেই, সাথে তার ম্যাগনেটিক ফিল্ডটাও রোটেট করছে। এবং এখানে ডিসি সাপ্লাই দেওয়ার কারণে এখানে একটা স্থির স্ট্যাটিক একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল। বাইরে থেকে তুমি যখন ওকে ঘুরাইতে থাকবে তখন সে আর স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড নাই, সে তখন একটা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল। যেহেতু বাইরে ফোর্স দিয়ে ঘুরাচ্ছ, রোটর যদি ঘুরে সে তো তার ফিল্ড নিয়ে ঘুরবে। অর্থাৎ এই যে স্লটে যে কয়েলগুলো আছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি দেখো, এই কয়েলগুলো স্থির এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই কয়েলগুলোর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড রোটেট করছে। অর্থাৎ এই কন্ডাক্টর গুলোকে, স্লটে থাকা কন্ডাক্টর গুলোকে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স বারবার কাট করে যাচ্ছে। তো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল কি বলে, when there is a relative motion between a magnetic field and a coil, then electricity will be produced in the coil. তো এখানে তো সেই ঘটনাই ঘটলো। অর্থাৎ আমি ফর্মুলাটাকে একটু শর্ট করে বললাম, মানে সামারাইজ করলাম। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তো আরেকটু বড়, আমি জাস্ট জিসটা বললাম। অর্থাৎ স্টেটরে যে কয়েলগুলো আছে তাদের সাপেক্ষে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রোটেট করতে থাকবে এবং স্টেটরের কয়েল স্থির আর ম্যাগনেটিক ফিল্ডটা রোটেশনাল। তাহলে স্টেটর কয়েলে কি হবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী। এবং এখানে আমি যখন অনেকগুলা কয়েল দিব তাহলে অনেক বেশি পরিমাণ জেনারেট হবে। এবং এই কয়েলগুলোকে আমরা ফাইনালি যদি আউটপুটে নিয়ে আসি, এই কয়েল থেকে আমরা কি পাবো, একটা ভোল্টেজ পাবো এবং লোড কানেক্ট করলে সেই লোডে কারেন্টও ফ্লো হবে। আচ্ছা, রোটর আমি অলরেডি বলে ফেললাম, তাও আবার একটু বলি। রোটরে আমি যে ডিসি সাপ্লাইটা করব, সেই ডিসি সাপ্লাইটা আমি যেই সোর্স থেকে দিব, ঠিক আছে, সেই সোর্সকে সিনক্রোনাস জেনারেটরের ভাষায় আমরা এক্সাইটার বলে থাকি। অর্থাৎ রোটরে যেই মিডিয়াম ইউজ করে আমরা ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা ব্যাটারির মাধ্যমে করে থাকি বেশিরভাগ কেসে, অথবা একটা ছোট ডিসি জেনারেটরের মাধ্যমেও এখানে ডিসি সাপ্লাই করা যেতে পারে। তো এই কথাটা এখানে বলা আছে যে কিছু কেসে সেম অল্টারনেটরের শ্যাফটে একটা যদি ডিসি শান্ট জেনারেটর প্লেস করা হয় তাহলে ওই ডিসি জেনারেটরে যে ভোল্টেজ জেনারেট হবে সেটাই আমরা রোটরে সাপ্লাই দিয়ে ওই শ্যাফটের ডিসি জেনারেটরকে এক্সাইটার হিসেবে ইউজ করতে পারবো। আর যদি আমি এক্সটার্নালি এক্সাইট করতে চাই তাহলে আমি একটা ব্যাটারি থেকে এখানে ডিসি সাপ্লাই দিয়ে দিলেও হবে। এখন এখানে একটা বিষয় দেখো, এই কয়েলটা যদি ঘুরতে থাকে, এই যে টার্মিনাল আছে টার্মিনাল এখানে ঘুরতে থাকবে না। এবং এটা কিন্তু মেকানিক্যালি ডিফিকাল্ট যে একটা বডি ঘুরতেছে তার সাথে তার টার্মিনাল ঘুরতেছে, সেখান থেকে তুমি একটা ব্যাটারি থেকে সাপ্লাই দিবা, ব্যাটারি তো বাইরে স্থির দাঁড়ায় আছে। তাহলে তোমাকে কি করতে হবে, হয় শ্যাফটের মধ্যে ব্যাটারিকে প্লেস করতে হবে, অথবা এখানে কোনো একটা মেকানিজম করতে হবে যার মাধ্যমে
যদিও রোটর ঘুরতে থাকে, এই টার্মিনাল গুলো যাতে স্থির থাকে এই ধরনের একটা ব্যবস্থা তোমাকে করতে হবে, নাহলে তো বাইরে থেকে তুমি ব্যাটারি দিয়ে ডিসি সাপ্লাই দিতে পারবা না। তো যেই পদ্ধতিতে আমরা এই টার্মিনাল গুলাকে স্থির করে রাখতে পারি সেই পদ্ধতিটাই হচ্ছে স্লিপ রিং মেথড। অর্থাৎ রোটরের শ্যাফটের মধ্যে আমরা স্লিপ রিং ইন্ট্রোডিউস করি। স্লিপ রিং হচ্ছে আংটির মতো একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, যেটাকে আমরা রোটর থেকে ইলেকট্রিক্যালি আইসোলেট করে তারপরে রোটরের উপর প্লেস করি, এবং সেখানে আমরা কার্বন ব্রাশ প্লেস করি। তো যখন রোটর ঘুরতে থাকে টার্মিনালও অ্যাকচুয়ালি ঘুরে, স্লিপ রিংও ঘুরে, কিন্তু ব্রাশ যদি আমি ওখানে কানেক্ট করে দেই, দুই দিক থেকে ব্রাশ স্থির রাখি, তাহলে এই জিনিসটা ঘুরবে, কিন্তু ব্রাশটা তো স্থির, ওই ব্রাশে সবসময় কন্টাক্ট পয়েন্টটা স্টেবল থাকবে। তো আমি অলরেডি তোমাদেরকে যে ভিডিও প্রোভাইড করলাম ওখানে আশা করি তোমরা এই ধরনের বিষয় দেখতে পেয়েছো। না হলে স্লিপ রিং লিখে একটু আহ, যদি নেটে সার্চ করো এরকম ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা আসলে ইমাজিনেশনের বিষয়। আর ফিজিক্যালি দেখতে চাইলে আমাদের ল্যাবে মেশিনগুলো খুলে একটু দেখা যেতে পারে। ডিসি মোটরের ক্ষেত্রে বা ডিসি জেনারেটর ক্ষেত্রে হচ্ছে কমিউটেটর ইউজ করা হয়, আর সিনক্রোনাস জেনারেটর, তারপরে সিনক্রোনাস মেশিনগুলোর ক্ষেত্রে স্লিপ রিং ইউজ করা হয় আর কি। আচ্ছা, তো এখন রোটরের যে মেকানিক্যাল কনস্ট্রাকশন, এই মেকানিক্যাল কনস্ট্রাকশন দুই ধরনের পসিবল। একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল, একটা নন স্যালিয়েন্ট পোল। ঠিক আছে, তো এটাও মেকানিক্যাল একটা ডেফিনেশন, সেটাও আমরা এই স্ট্রাকচার থেকে দেখে এখান থেকে আইডিয়া পাবো স্যালিয়েন্ট পোল কি নন স্যালিয়েন্ট পোল কি। তুমি যদি এখানে দেখো স্যালিয়েন্ট পোল রোটরে রোটরটা দেখতে কেমন, আর নন স্যালিয়েন্ট পোল রোটরে রোটরটা দেখতে কেমন, দেখেই তো আমরা একটু অবজার্ভ করতে পারছি পার্থক্যটা। এখন আমরা একটু যখন তার ক্লাসিফিকেশনটা দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে।